This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার। ঠিক রাত ৮টায় আপনার কথা বলতে ঠোটকাটা ১ ঘন্টা আজও থাকবে প্রতিদিনের মতোই ৮টা থেকে ৯টা। দেখুন, জীবন কখন কোন মোড়ে দাঁড় করিয়ে দেয় কে বলতে পারে। যা কিছু অতি সামান্য, অতি তুচ্ছ, তাই বিরাট বড় হয়ে যেতে পারে। যেমন ধরুন মটর পনির। মটর পনিরের মতো নিরামিষ নিরীহ একটা নাম দক্ষযজ্ঞ বাঁধাতে পারে, না দেখলে আমার বিশ্বাসই হতো না। দেখাবো আপনাদেরও। এই যে ভিডিওটা দেখছেন, তোলপাড় করা মারামারি, এই ভিডিও ভাইরাল হয়ে ঘুরছে নেট দুনিয়ায়। কোনো এক বিয়ে বাড়ির ছবি এটি। বিয়ে বাড়িতে মটর পনির শেষ হয়ে গিয়েছিল। খবর রটতেই শুরু হয় মারামারি, যা এখন দেখছেন। এরপর নাকি আগুনও ধরিয়ে দেওয়া হয়। ভাবুন, বিয়ে বাড়ির মটর পনির যদি এই করতে পারে, পেট ভরতে এক মুঠো ভাত কি করতে পারে? ভাত জোটাতেই তো চাই রোজগার, চাই চাকরি, চাকরি চাই। রাস্তা থেকে উঠে শিক্ষামন্ত্রীর চেম্বারে চাকরি চেয়েই তো কথা হলো আজ এসএলএসটির চাকরি প্রার্থীদের সঙ্গে। সেই বৈঠকের ভিতরের ছবি। এই বৈঠকে মিলল, আরও একটা তারিখ মিলল। চাকরি প্রার্থীরা বললেন হাতে এসেছে ডেডলাইন, কিন্তু মানলেন কি শিক্ষামন্ত্রী, শাসক মুখপাত্র? ডেডলাইন তাহলে আছে না নেই? আমরা এইদিকে আলোকপাত করব। কি কনফিউশন বলুন তো। ঠিক যেমন কনফিউশন ডিএ অধিকার না অধিকার নয়, এই প্রশ্নে মুখ্যমন্ত্রী বারবার বলেছেন অধিকার নয় ডিএ। মন্ত্রিসভার ২ নম্বর বলেছেন ডিএ চাওয়া পাপ। আর সেই ডিএ চেয়েই নবান্নের দুয়ারে সরকারি কর্মচারীরা। একে একে বাম কংগ্রেস নেতারাও পৌঁছলেন তাদের পাশে। শুভেন্দুর যাওয়ার কথা শোনা গিয়েছিল, কিন্তু তিনি শেষ পর্যন্ত যাননি। এদিকে তার বাবাকে প্রণাম নিয়ে উচাটন রাজনীতিতে। এক প্রণামে শোকজ। রাজনীতি কি সৌজন্য হারালো? রাজনীতির ছন্দটাই কেমন বদলে যাচ্ছে দিনকে দিন। আশাহীনতার নানা খবর, নানা ঘটনা আমাদের চারপাশে। তার মধ্যেই টাটকা হওয়ার মতো এই খবর এলো। এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে আজ দ্বিতীয় বৈঠকে বসেছিলেন শিক্ষামন্ত্রী। ছিলেন শিক্ষা সচিব, এসএসসি চেয়ারম্যান এবং তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এসএলএসটি চাকরি প্রার্থীদের প্রতিনিধি ছিলেন 7 জন। ঘণ্টা দেড়েকের বৈঠকের পর চাকরি প্রার্থীরা বললেন সরকারের থেকে একটা ডেডলাইন পেয়েছেন তারা খুশি। কি সেটা? 1 ফেব্রুয়ারি। তাদের আশা তার মধ্যেই জট কেটে গিয়ে স্কুলে যোগ দেওয়ার অধিকারটা পাবেন। একটা আমরা নির্দিষ্ট ডেট চেয়েছিলাম, সেই ডেটটা আজকে মোটামুটিভাবে আমরা পেয়েছি। মাননীয় নির্দেশে এবং শিক্ষামন্ত্রী বিভিন্ন আধিকারিকদের সহায়তায় আমাদের একটা ডেডলাইন দেওয়া হয়েছে। আশা করছি ওই 1 ফেব্রুয়ারির মধ্যে ভালো কিছু আমাদের হবে। আমরা আশা করছি খুব দ্রুত নিয়োগপত্র পেয়ে বাড়ি যাব। নিয়োগপত্র হাতে পেয়ে যাব কিনা জানি না, তবে নিয়োগপত্র যে পাবো তার নোটিফিকেশন কিন্তু আমরা 1 ফেব্রুয়ারির মধ্যে আশা করছি। মাননীয় মুখ্যমন্ত্রী সেরকমই একটা নির্দেশ এসছে বলেই আমরা এই ডেটটা পেয়েছি। 1 ফেব্রুয়ারি নিয়ে প্রত্যেকে আশায় বুক বাঁধছেন। একটু পিছনে তাকান। 9 ডিসেম্বর গান্ধী মূর্তির সামনে এসএলএসটি চাকরি প্রার্থীদের ধর্নার 1000তম দিনে মাথা ন্যাড়া করেছিলেন আন্দোলনকারী চাকরি প্রার্থী রাসমণি পাত্র। সেদিন ধর্না মঞ্চে গিয়েছিলেন বিভিন্ন বিরোধী দলের নেতারা। রাসমণির ন্যাড়া হওয়ার খবর পেয়েই ছুটে যান মুখপাত্র, আর সেখান থেকে ফোন করেন শিক্ষামন্ত্রীকে। একদিন পরেই প্রথম বৈঠক। সেদিনই ঠিক হয় আজকের বৈঠকের কথা।
শিক্ষামন্ত্রী অবশ্য আজ বৈঠকে বসতে রাজি ছিলেন না, তবু বসেন কুণালের অনুরোধে। আজকের বৈঠকে আন্দোলনকারীরা এসেছিলেন নির্দিষ্ট সময়ের দাবি নিয়েই। নিয়োগের দাবিতে দ্বিতীয় দফায় শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক করার জন্য বিকাশ ভবনে যাচ্ছেন এসএলএসটির 7 জন সদস্যের প্রতিনিধি দল। আজকে আপনাদের কি বার্তা? দেখুন, একটাই বার্তা যে দীর্ঘ 1013 দিন হয়ে গেল আমরা যোগ্য চাকরি প্রার্থী। কোথায় কি আইনি জটিলতা আছে সেটা একমাত্র সৃষ্টি করেছে রাজ্য সরকার এবং এসএসসি কমিশন। সুতরাং এই আইনি জটিলতা যেটা বলা হচ্ছে সেটা মেটানোর ইয়েটাও তাদের। সুতরাং আমরা আজকে যাচ্ছি যে আগের দিন বলা হয়েছিল একটা ডেডলাইন, যে আমরা কবের মধ্যে নিয়োগটা পাবো, সেই ডেডলাইন আমরা আজকে জানতে যাচ্ছি। এবং কি সমস্যা, কোথায় সমস্যা হচ্ছে আমরা জানি না, সমস্যা মেটাবে সরকার এবং এসএসসি কমিশন। সেই সমস্যা মিটিয়ে কবের মধ্যে নিয়োগটা দিতে পারবে সেটা কিন্তু জানতে চাইছি আমরা আজকে। শিক্ষামন্ত্রী কালকে বলেছেন যে আরো কিছুদিন তিনি সময় চাইছিলেন। মামলাটা ওঠেনি, কিন্তু বৈঠকে বসবো ওরা কি বলতে চান, বৈঠকটা পিছুতে চেয়েছিলাম ওই জন্যে। কিন্তু কুণাল এবং আরো অন্যান্যরা বললেন যে কালকে আরেক দফা বসতে। আমরা মানে একদম 100% নিশ্চিত যে সরকার চাইলেই আমাদের জানুয়ারিতেই মানে আমাদের নিয়োগটা মানে কাউন্সেলিং নোটিশ দিয়ে কাউন্সেলিং এর মাধ্যমে আমাদের দ্রুত নিয়োগ দিতে পারেন, এটুকু আমাদের বিশ্বাস আছে যে সরকার চাইলেই সম্ভব। আমাদের মূল একটাই কথা, আমরা আর কোনো রকম জটিলতার কোনো গল্প, আইনি জটিলতার কোনো ব্যাপার আমরা শুনতে চাইছি না। যা যাবতীয় জটিলতা সৃষ্টি করেছে শিক্ষা দপ্তর, স্কুল সার্ভিস কমিশন তথা গভর্নমেন্ট। সুতরাং জটিলতার যাবতীয় দায় গভর্নমেন্টের, জটিলতা ছাড়াতে হবে গভর্নমেন্টকে, নিয়োগটা দেওয়ারও দায়িত্ব হচ্ছে গভর্নমেন্টের। বারবার এই আন্দোলনকারীরা আজকের বৈঠক থেকে বেরিয়ে বলছেন ডেডলাইন পেয়েছেন তারা 1 ফেব্রুয়ারি, কিন্তু বৈঠকের উদ্যোক্তা কুণাল ঘোষ, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কেউই তো মানছেন না। এক্ষেত্রে আমি অন্তত এটুকু বলতে পারি, মিটিংয়ে উপস্থিত থাকার অন্যতম শরিক হিসেবে, যে আমি বিষয়টা নিয়ে আশাবাদী, কিন্তু নির্দিষ্ট কোনো দিনক্ষণ আমি এই মুহূর্তে বলতে চাইছি না, বলতে পারছিও না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অবশ্যই ব্রাত্য বসু, তাদের সদিচ্ছায় এই জটটা খোলার একটা পদ্ধতি নিয়ে আলোচনা চলছে। মুখ্যমন্ত্রীর তরফ থেকে কি এরকম কোনো নির্দেশ এসেছে যে 1 ফেব্রুয়ারি থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যাবে, নোটিফিকেশন বেরোবে? মাননীয় মুখ্যমন্ত্রী সেরকমই একটা নির্দেশ এসছে বলেই আমরা এই ডেটটা পেয়েছি। না, সেরকম না, এটা এই ধরনের যেন ভুল ধারণা না হয়। মুখ্যমন্ত্রীর তরফ থেকে অমুক দিন ধরে নোটিফিকেশন অমুক এরকম কোনো নির্দেশের বিষয় নেই। মুখ্যমন্ত্রীর বেসিক স্পিরিটটা জটটা খুলে তিনি দ্রুত নিয়োগ চান। কুণাল ঘোষ উদ্যোগ নিয়েছেন, কিন্তু ফাইনালি চাকরি দেবে তো স্কুল সার্ভিস কমিশন। ফলে আমার কাজটা অনেকটা এদের মাঝখানে একটা কোঅর্ডিনেটরের মতো, সংযোজকের মতো। নতুন করে যদি কোনো আইনি জটিলতা না আসে, আই রিপিট, নতুন করে আর যদি কোনো আইনি জটিলতা না আসে, সেক্ষেত্রে জানুয়ারি মাসের মধ্যে প্রস্তুতির যে প্রক্রিয়াগুলো আছে সেগুলো যাতে শেষ করা যায়, তারা সেটা অনুরোধ করেছেন, আমি সেটা সমর্থন করেছি। সেক্ষেত্রে 1 ফেব্রুয়ারি দাঁড়িয়ে একটা নতুন কোনো আশা বা নতুন কোনো ভালো খবরের দিনক্ষণ খোঁজা যায় কিনা সেটা তখন ভাবা যেতে পারে। মহামান্য কোর্ট যেভাবে বলবেন, আমরা আমাদের জ্ঞান বুদ্ধিমতে স্বচ্ছভাবে আমরা নিয়োগ দেব। অবস্থাটা ভালো করে বুঝুন। কুণাল ঘোষ তিনি বলছেন তিনি সরকারের প্রতিনিধি নন, ঠিকই তো, আন্দোলনকারীরা বলায় বৈঠকে থেকেছেন। আর শিক্ষামন্ত্রী বলছেন তিনি তো স্রেফ সংযোজক। বল ঠেলে দিচ্ছেন কোর্টের কোর্টে। বল যে কোর্টের কোর্টে সে তো সবাই জানি, চাকরি প্রার্থীরাও জানেন। তাই গান্ধী মূর্তির সামনে ধর্ণা মঞ্চে খুশির হাওয়া নয়, আছে দ্রুত দাবি পূরণের দাবি। চাকরি প্রার্থীদের একটা কথা স্পষ্ট, সরকারের হলফনামাই জটিলতার কারণ। বঞ্চনার 1013 দিন, কখনো স্লোগান, কখনো বা একেবারে এই 1013 দিন এখানেই বসে কাটিয়েছেন ওরা, কিন্তু সমাধান সেটা কোথায়?
শীর্ষ আদালতের নির্দেশে এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই মামলাটি শুনছে। সেখানে বিচারপতি দেবাংশু বসাকের মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অন্যের ঘাড়ে ঘুরে না দাঁড়িয়ে কোথাও গিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করুক কমিশন, এমনটাই মন্তব্য বিচারপতি। দেখুন, আইনি জটিলতাটা তৈরি করেছে শিক্ষা দপ্তর। তারাই যোগ্য অযোগ্যদের মিলিয়ে মিশিয়ে হলফনামা দিয়েছেন। তাহলে এই জটিলতা কাটাতে পারে একমাত্র শিক্ষা দপ্তর। তবে মাননীয়া যখন চাইছেন, এবার আমরা চাইছি যে মাননীয়া চাইছেন না, আমরা চাকরির নিয়োগ দেবই এবং নিয়োগটা হবেই, এইটুকুনি আমরা শুনতে চাই। এখন আদতে কমিশন অবস্থান কি পরিষ্কার করবে? সত্যি কি যারা অস্বচ্ছভাবে অযোগ্যতার খাতিরে চাকরি পেয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়া হবে, যার ফলে এদের মধ্যে যাদের র্যাঙ্ক হাই রয়েছে তারা সরাসরি রিক্রুট পাবে? যদিও সেটাতে রাজ্য সরকার এবং আদালতের মনোভাবের উপর নির্ভর করবে গোটা বিষয়টা। দেখুন, কুণাল ঘোষ তিনি রাজনীতির লোক। তিনি কি রাজনীতির ফায়দা তোলারই চেষ্টা করলেন? সরকারের কোনো ত্রুটির কথা তো স্বীকার করা দূর। তার দাবি সরকার সমস্যা মেটানোর চেষ্টা করছে, বাধা দিচ্ছে বিরোধীরা। বেশ কিছু আইনজীবীও নাকি টাকার জন্য সমস্যা জটিল করছেন, লাখ লাখ টাকা তুলছেন চাকরি প্রার্থীদের থেকে। ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে যে রাজ্য সরকার চাকরিটা দিতে চান আর কারা চাকরিটা চায় না। ধর্ণা মঞ্চ খোলা থাকলে কাদের কোন মঞ্চে গিয়ে বক্তৃতা করার শখ, এইটা ক্রমশ স্পষ্ট হয়ে যাচ্ছে। শুভেন্দু অধিকারী যদি চাকরির জট খুলে যায় তাতে কার কি সমস্যা আছে? ওর কি সমস্যা আছে? ও আমাকে আক্রমণ করছে। বিকাশ বাবুদের সমস্যা, জট খুলে যাচ্ছে। ফলে এখন আমি কারোর নাম করছি না, কিন্তু এই মামলায় বহু লোককে দিয়ে মামলা করিয়ে প্যানেল ঠেকিয়ে দেয়া, জটিলতা করার জন্য এক শ্রেণীর আইনজীবী ছেলে মেয়েদের কাছ থেকে লাখ লাখ টাকা তুলছে। এই প্রক্রিয়ায় বাধা দেওয়ার জন্য একটা প্যানেল হয়েছে। যারা হয়তো প্যানেলে নেই তাদেরকে বলা হচ্ছে তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের হয়ে গোটা প্যানেল আটকে দিচ্ছি, কাউকে চাকরি পেতে দেবো না, তোমরা আমাদের সঙ্গে থাকো। ফলে এই প্রক্রিয়ায় বাধা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে কর্মপ্রার্থীদের আবেগ নিয়ে খেলে এক শ্রেণীর আইনজীবী লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুলছেন। নিয়োগ দুর্নীতি মামলা লড়ছেন বিকাশ ভট্টাচার্য, যাকে খোঁচা দিলেন কুণাল ঘোষ। মামলা লড়ছেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। এরা দুজনেই বলছেন সমাধান 1 ঘন্টার খেল। সরকার যদি বলে বেআইনি পথে যারা নিয়োগ হয়েছেন তাদের চাকরি বাতিল, তাহলেই জট কেটে যাবে। আইনজীবীরা বা বিচার প্রার্থীরা আদালতে আসছেন কেন? তারা মনে করছেন তারা বিচার পাচ্ছেন না, তাদের প্রতি অন্যায় করা হয়েছে, টাকা দিয়ে শিক্ষার পথ বিক্রি করা হয়েছে। সেটা বন্ধ হলে পরেই কেউ আদালতে আসবে না। আইনজীবীরা নিজেরা তার মামলা করেন না, তার অন্য লোকের হয়ে সওয়াল করেন। এই বোধবুদ্ধিটা কুণালবাবু নেই, থাকলে পরে এই কথাও বলতেন না। মাত্র সমাধান সূত্র হলো যারা বেআইনি নিয়োগ পেয়েছে তাদেরকে বাতিল করতে হবে এবং যারা সঠিকভাবে যোগ্য প্রার্থী আছে যারা ওয়েটিং লিস্টে তাদেরকে মেরিট অনুযায়ী নিতে হবে। এটাই একমাত্র সমাধান সূত্র। আজকেই জরুরি ভিত্তিতে ঘোষণা করে দিন। রাজ্য সরকার মনে করছে সমস্ত বেআইনি যে নিয়োগ হচ্ছে সেগুলো বাতিল করে দেওয়া হলো। রাজ্য সরকার স্বচ্ছতার সঙ্গে কাজ করতে চায়, তাহলে সব মামলা চলে যাবে। সেই সততা নেই। কেন করতে পারছে না জানেন? আজকে চাকরিগুলো বাতিল হলে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তারা কুণাল ঘোষের চামড়া গুটিয়ে রাজপথে হাজির করে দেবেন, সেই ভয় করছেন না। জট তো এখানেই। যোগ্যরা চাকরি পাক সরকার চায়, সরকার এটাও চায় চাকরি না যাক কারোর, অর্থাৎ বেআইনি পথে নিয়োগ হলেও চাকরি থাক। তাদের রেখেই যোগ্যদের নিয়োগের জন্য বাড়তি শূন্য পদ, সুপার নিউমেরারি পদ তৈরি করেছে সরকার, আর সেই প্রস্তাবে আটকে রয়েছে আদালতে। জট এখানেই। সেই হলফনামা বদল না করে সমাধানের আশ্বাস কি খুঁড়োর কল? শুনুন শিক্ষামন্ত্রী কি বলেছিলেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবারই চান না কোনো ব্যক্তির কাজ চলে যাক, কারণ একজন ব্যক্তির কাজ চলে যাওয়া মানে তার শুধু ক্ষতি নয়, তার উপর নির্ভর করে থাকা তার পরিজন আত্মীয় স্বজনদেরও ওদের সেই বিপর্যয় নেমে আসে। আবার তিনি এটাও চান না যে কোনো যোগ্য প্রার্থী বঞ্চিত হন। তাই তিনি কেউ যাতে বঞ্চিত না হয় তার জন্য প্রয়োজনে সুপার নিউমারি পদ সৃষ্টি করে প্রত্যেককে নিয়োগ করে ইচ্ছে পোষণ করেছেন। সেই মোতাবেক সরকার ইতিমধ্যে আপনারা জানেন ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই 5261টি পোস্ট তৈরি করেছেন।
আজকে যদি সরকার চায় যে আমি এই বেনিয়োগ যারা রিক্রুটমেন্ট হয়েছে চাকরি পেয়েছে তাদের রেখে দেবো, তাহলে কোনোদিনই এর সমাধান সূত্র বেরোবে না। শূন্যপদ তো ওরমভাবে তৈরি করা যায় না, এটা বেআইনি কাজ, তাই জন্যই সুপ্রিম কোর্টে ওটা স্টে হয়ে আছে। তাহলে দাবি আদায় ধর্নায় পথ। বৃহস্পতিবারই আদালতে প্রসঙ্গটা উঠল। নবান্নের সামনে ধর্না করতে চায় সংগ্রামী যৌথ মঞ্চ। পুলিশ অনুমতি দিল না, হাইকোর্ট অনুমতি দিয়ে দিল, তারপরও তাল কাটল গোড়াতেই। রাত থেকেই নবান্নের সামনে পৌঁছে গিয়েছিলেন আন্দোলনকারীরা ধর্নার জায়গাটি দেখতে, আর প্রতিবাদে বসার আগেই গোল বাঁধল সেই কোন ভরে কাক ভরে। আমি যেটা শুনেছি যে মাননীয় নাকি ওনাদেরকে বলেছেন যদি আমরা বসতে পারি নবান্ন বাস স্ট্যান্ডের ভিতরে তাহলে সব সাসপেন্ড করবে। এই সাসপেনশনের ভয়ে এরা মানুষের মৌলিক অধিকারকেও কাটতে এসছে। ধর্না কোথায় হবে? সাত সকালেই টানা পড়েন। সেক্ষেত্রে শহীদ মিনারের কাছ থেকে তারা কিন্তু আজকের সকালবেলা একেবারে ভোর 5টায় তারা কিন্তু এই নবান্নের সামনের বাস স্ট্যান্ডে তাদের যে নির্দেশক্রমে জায়গা ঠিক করা হয়েছিল সেই জায়গাতে তারা আসছিলেন, এবং সেক্ষেত্রে তার কিছুটা সামনেই কার্যত পুলিশের বাধার মুখে তারা সম্মুখীন হয়েছেন এবং রাস্তায় দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন। আমি গৌরবকে বলবো যে একদিকে যেমন ভাস্কর ঘোষ সহ অন্যান্যরা আছেন, অন্যদিকে কিন্তু পুলিশের আশ্বাসে উঠল রাস্তার অবস্থান। আমাদের বাস স্ট্যান্ডে যাবো, যেখানে অর্ডার ছিল বাস স্ট্যান্ড বলেছি, তো বাস স্ট্যান্ড স্বীকার করে এই ব্যারিকেডটা খুলতে বাধ্য হয়েছে। আমরাও চাই না রাস্তার মধ্যে বসে থাকতে, কারোর অসুবিধা করে আজ পর্যন্ত আন্দোলন করিনি, আজকেও করছি না। ওনারা বলেছেন আমরা কমপ্লাই করছি, বসতে দেয়নি, ওনারা বলছেন ব্যবস্থা করছেন, তখন পর্যন্ত ব্যবস্থা দেখা যাক, সেটা ওনারা বলতে পারবেন। এরপর আবার পুলিশের মাইকিং। আমাদের অনিরুদ্ধদা উনি বলতে গিয়েছিলেন যে যে কথাগুলো বলছেন সেটা আইনের ব্যাখ্যার বাইরে, আইনের যুক্তির বাইরে। আপনি একজন পুলিশ আধিকারিক, আইন মেনে কথা বলুন। করে করে প্রভাব করছিলেন যাতে কোনো রকম ভাবে আমরা উত্তেজিত হয়ে কিছু হয় এবং আমাদের ওনারা উঠিয়ে দিতে পারেন, সেইটা আদালতে। হ্যাঁ, অবশ্যই কোর্টকে জানানো হবে। এই ধরনের প্রভোকেশন যে করছে সেটা কোর্টকে জানাবো। হাইকোর্টের ডিভিশন বেঞ্চে সরকার যদি মুভ করে তার প্রস্তুতি হিসেবে আমাদের আইনজীবীদের সাথে কথাবার্তা কাল থেকেই হচ্ছে, আমরা তৈরি হয়ে আছি। দেখা যাবে, কালকে যেমন আইনি যুক্তিতেই লড়াইটা হারিয়েছি, আজকেও আশা করি আমরা জিতব। সরকার এরপর ডিভিশন বেঞ্চেই গেল। কি হলো? 22 থেকে 24 ডিসেম্বর পর্যন্ত ধর্নার অনুমতি দেওয়া হয়েছে। সাধারণত ওখানে ধর্না হয় না, ওটা পরিবহন দফতরের জায়গা। এজির বক্তব্যের জবাবে আন্দোলনকারীদের আইনজীবী বলেন ওই এলাকা পুরো ফাঁকা, শনি রবিবার ধর্না হবে, রবিবার সকালেই বেরিয়ে যাওয়া হবে। 24 তারিখ পর্যন্ত ধর্নার অনুমতি দিয়েছিল সিঙ্গল বেঞ্চ, আর সে কথাই জানান আন্দোলনকারীদের আইনজীবী বিক্রম বন্দ্যোপাধ্যায়। এরপর প্রধান বিচারপতি বলেন প্রায় 1 বছর ধরে আপনাদের অবস্থান চলছে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই ডিএ ঘোষণা করেছেন। বৃহস্পতিবার বিকেলেই আরও 4% ডিএর কথা বলেন মুখ্যমন্ত্রী। প্রধান বিচারপতি সে কথাই বললেন। তখন এজি বলেন মনে হয় না তাতে আন্দোলনকারীরা খুশি। 4% ডিএ ঘোষণায় আন্দোলনকারীরা যে সন্তুষ্ট নন তা তো গতকালই স্পষ্ট হয়ে গেছে। এরপরই প্রধান বিচারপতির নির্দেশ, ইতিমধ্যেই ধর্না শুরু হয়ে গিয়েছে, আগামীকাল বিকেল 4টের মধ্যে শেষ করতে হবে। তবে কোনো রকম আপত্তিকর প্ররোচনামূলক স্লোগান দেওয়া যাবে না, মানে ধর্না চলবে, তবে ধর্নার সময়সীমা একদিন কমলো। আরও নির্দেশ, কোনো রকম আপত্তিকর প্ররোচনামূলক স্লোগান চলবে না। অনিয়মিত হয়ে আছে কত গুণীজন, অনিয়মিত হয়ে আছে কত গুণীজন, আর নিয়মিত করা তাদের আসি প্রয়োজন। বলো
যে দাবিগুলো আছে সেই দাবি নিয়ে মুখ্যমন্ত্রী কোনো মন্তব্য আসেনি। সুতরাং যে লড়াই চলছিল সেই লড়াই চলবে। রাজ্যের যুব সমাজ এবং কর্মচারীদের কাছে একটাই কথা বলার, যে আমরা যে ঠিক পথে আছি, কার্যক্রম ঘটনাক্রম সেটা প্রমাণ করছে। তো তার সঙ্গে বাংলার স্বার্থের কোনো সম্পর্ক নেই। যারা এইসব আন্দোলন করছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ও দিতে চান, টাকা কম, কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না। কারণ আমাদের কর্মচারীরা দিনরাত পরিশ্রম করে, তাই তাদের ভালো ভেবেই আরও 4% দিয়ে বাড়ানো হলো। এটা 1 জানুয়ারি থেকে কার্যকরী হবে। নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার গিফট টু আমার সমস্ত এমপ্লয়িজ। চেষ্টা করছে দিতে, তো তাদের মঞ্চ থেকে তো কখনো শোনা যায় না যে কেন্দ্রীয় সরকার বকেয়াটা দিন। ফলে তারা শুধু শকুনির রাজনীতি করছেন, বিরোধীদের মঞ্চ দোকান খুলে রেখে দিয়েছেন। ঘোষণা করে কোনো লাভ হবে না, মাত্র 700-800 টাকা বাড়বে, এটাতে কোনো লাভ হবে না। কারণ জানুয়ারি মাসে এবং জুলাই মাসে প্রতি বছর 2 বার করে ভারত সরকার দিয়ে বাড়ায়। থেকে শুরু করে আমাকে ফেডারেশন বারবার বলেছে, আমাদের যে ফেডারেশন আছে এবং আমরা দিয়ে এটা মাঝে মাঝে, যদিও আমাদের পে কমিশন আছে, এটা আমরা এক্সট্রা দিই, কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের পে কমিশন ওদের সেটা নেই, ওদের ডিএটা আছে। ওদের সার্ভিস রুল আলাদা, আমাদের সার্ভিস রুল আলাদা। তো ছাড় গুড়িয়ে গেছে, নবান্ন তো ছাড়, আর জনের সর পথের ধুলাই সে সবে সরকার। বলো আমলে যে কেন্দ্রীয় যে ডিএর হার ছিল, তার সঙ্গে কি এখানে রাজ্য সরকার বাড়িয়েছিল সেই হার মেনে? উত্তর হচ্ছে না, বাড়ায়নি। উনি একমাত্র এই দাবি মেটাতে পারেন এবং উনি মেটাবেন। একেবারে মূর্খের মতো কথা বলছেন এবং সেজন্যই তিনি জোর জুলুম করে আন্দোলন ভাঙার চেষ্টা করছেন। আস্তে আস্তে মনে হচ্ছিল যুদ্ধ, কিসের নিরাপত্তার ভয়? এরা নিজেরা আতঙ্কে ভুগছেন, কেন ওরা অন্যায় করছেন, অসাংবিধানিক কাজ করছেন। যারা ডিএ নিয়ে আন্দোলন করছেন, তাদের ডিএনএতেই একটা অপসংস্কৃতি, কাজ করব না, ওয়ার্ক কালচার নয়, এই সব হবে। তাদের জন্যই বদনাম হয়েছিল এত বছর ধরে। তিনি বলছেন এটা অনুদান, ওকে কারা শেখাচ্ছেন আমি জানি না, তো ওর নিজস্ব কোনো বোধ বুদ্ধি নেই। বোধ বুদ্ধি থাকলে হাইকোর্টের রায়কে একজন সাংবিধানিক প্রধান হিসেবে বলতেন না অনুদান। তাই ভারত সরকার প্রতি বছর 2 বার, 1 জুলাই এবং 1 জানুয়ারি, 2 বার করে রেশিও করে ডিএ করে। এটা সব রাজ্য ফলো করে, যোগী আদিত্যনাথজিকে দেখে ফলো করুক। 1,15,000 কোটি টাকা আমাদের এখনো প্রাপ্য আছে, তা সত্ত্বেও আমরা যেগুলো দিতে পারছি, এবং 10% ডিএ আফটার 19 হয়ে গেল। সুতরাং আগে যেটা ছিল 125, ওটা বেড়ে হবে 135, এই 4 বছরেরটা ক্যালকুলেশন করে। তাই তো এই পথের আন্দোলন কবে শেষ হবে? যোগ্যরা কবে স্কুলে ঢোকার ছাড়পত্র পাবেন, অ্যাপয়েন্টমেন্ট লেটার? পুরোটা ধোঁয়াশায় ভরা। না জানে আদালত, না জানেন শিক্ষামন্ত্রী, না জানে আন্দোলনকারীরা, না জানা আছে মুখ্যমন্ত্রীরও। তবে নিয়োগে যে বহুমুখী দুর্নীতি হয়েছে তা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে হলফনামা দিয়ে স্বীকার করে নিল এসএসসি, স্কুল সার্ভিস কমিশন। এসএসসির সেই হলফনামার কপি TV9 বাংলার হাতে। কি আছে সেখানে? র্যাঙ্ক জাম্প থেকে সাদা খাতা, কোনো নিয়মের তোয়াক্কা করা হয়নি, ভুরি ভুরি চাকরি অযোগ্যদের। আর সেই হলফনামায় চোখ রাখলেই চাকরি চুরির একটা স্পষ্ট ছবি আপনিও পাবেন। নবম দশমের র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন 183 জন, ওএমআরে জালিয়াতি করে চাকরি 952 জনের। একাদশ দ্বাদশের র্যাঙ্ক জাম্প 39 জনের, একাদশ দ্বাদশে ওএমআর জালিয়াতি 907 জনের, গ্রুপ সিতে ওএমআর জালিয়াতি 3480 জনের। এর মধ্যে 783 জনকে চাকরির সুপারিশপত্র দিয়েছে এসএসসি। সুপারিশপত্র ছাড়াই নিয়োগ পেয়েছেন 57 জন। গ্রুপ ডিতে ওএমআর জালিয়াতি 2823 জনের, যার মধ্যে 1741 জনকে চাকরির সুপারিশপত্র দেয় এসএসসি। সুপারিশপত্র ছাড়াই নিয়োগ 170 জনের। এইসব তথ্য রয়েছে হাইকোর্টে জমা দেওয়া এসএসসির হলফনামায়। এখন কি ছুঁচো গেলার অবস্থা এসএসসির? এই প্রশ্ন তো অবশ্যই উঠবে। তবে দিনের শেষে যা দাঁড়াচ্ছে,
শিক্ষামন্ত্রী তিনি বলছেন আমি তো মধ্যস্থতাকারী, চাকরি আমি কি করে দেব? মধ্যস্থতাকারী শিক্ষামন্ত্রী এসএসসি আদালতে মেনে নিচ্ছে। এসএসসি বলছে যে তারা বেনিয়ম করেছে, আন্দোলনকারীরা তারা বারবার রাস্তা আর দফতর চক্কর কাটছেন। হাতে রইল কি দিনের শেষে? ডেডলাইন কে জানে। তাও যদি কার্যকরী হয়